রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ নিয়ে আওয়ামী লীগের সংশয় দুঃখজনক, মন্তব্য রিজভীর। 31 সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। এবং জাতীয় ওষুধ নীতি 2016-র খসড়ার অনুমোদন, থাকছে নকল ও ভেজাল ওষুধ বিক্রির জন্য শাস্তির বিধান। স্বাগত এশিয়ান নিউজ 30-তে, সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এবং আমি সারা মেহজাবিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো খবরে। এবং সংবাদের শুরুতেই থাকছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে 25 দফা ইশতেহার ঘোষণা করেছে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। বিকেল 3টার দিকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভীকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে আজ থেকে মাঠে নেমেছে বিজিবি। নারায়ণগঞ্জ প্রতিনিধি খালেদ আল আমিনের তথ্য ছবিতে নীলা হাসনাতের রিপোর্ট। আগামীকাল মধ্যরাত থেকে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে এসে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করল বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। 25 দফা ইশতেহারে থাকছে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। স্বপ্নের শীতলক্ষা সেতু বাস্তবায়ন করে বন্দরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা, মাস্টার প্ল্যানের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ করা। এদিকে নির্বাচনের শেষ মুহূর্তে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। এরই মধ্যে আইভীর পক্ষে প্রচারণা শুরু করেছে দলটি। বাংলাদেশ আওয়ামী লীগের এখানকার যিনি মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীকে সমর্থন দেওয়ার জন্য আমরা এসেছি। বন্ধু দেশের থেকে যারা ভালোবাসেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা ডাক্তার সেলিনা হায়াত আইভীকে আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। অন্যদিকে ভোটের সার্বিক নিরাপত্তায় এরই মধ্যে মাঠে নেমেছে বিজিবি। এছাড়াও কাজ করবে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য। বৈধ অস্ত্র কেউ আপনার এই স্থানে ব্যবহার করতে না পারে সেই জন্য অস্ত্রের মালিক যারা আছে, লাইসেন্সধারী যারা আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি বসিয়েছি। এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং ইলেকশন কমিশন যেভাবে চায় সেভাবেই আমরা অবশ্যই নির্বাচন করব। আমাদের সেভাবে প্রস্তুতি আছে। বিজিবি সহ যারা এই মোবাইল টিমে এবং স্ট্রাইকিং টিমে থাকবেন তারা আজকে থেকেই মোতায়েন হবেন এবং দুপুর নাগাদ সবাইকে মাঠে দেখা যাবে, তারা পেট্রোল করতে থাকবেন। প্রথমবার দলীয় প্রতীকে এই নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ ও উৎসব মুখর ভোট হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নীলা হাসনাত, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার এবং দলের কোনো হস্তক্ষেপ থাকবে না বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, নির্বাচনে এখন পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। এ সময় আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, গত নির্বাচনে অংশ নিলে তারা আজ সংসদে থাকত। ওই নির্বাচনে বেশিরভাগ সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার জন্য বিএনপিকে দায়ী করেন তিনি। বঙ্গবন্ধু আমার কিছু বলার, এমন একটা সময় আগামী নির্বাচনে তারা সেই ভুলের পুনরাবৃত্তি করবেন। কালকে রাষ্ট্রপতি বললেন হোপফুল, বিএনপি বলল তারা ভেরি হ্যাপি। তো আমরা শুধু দেখব সংলাপ শেষ হয়ে সার্চ কমিটি গঠন করা পর্যন্ত বিএনপির এই খুশি খুশি ভাবটা থাকে কিনা। রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংশয়
দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় রিজভী বর্তমান নির্বাচন কমিশনকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন কলঙ্ক মুক্ত রাখার আহ্বান জানান। কমিশন কর্তৃক উপেক্ষিত হওয়ার কারণেই আগামীকাল রাতে হচ্ছে স্থানীয় যারা আছেন তাদের কমিশনের বিদায় বেলায় আমাদের অনুরোধ তারা তাদের কলঙ্কের বোঝা যেন আর না বাড়ায়। এই প্রস্তাবগুলোর মধ্যে কোথাও বিএনপির দলবন্য কোনো ইচ্ছার ওখানে প্রতিফলন নাই। এখানে কোনো সংশয়ের কথা বলে, এখানে বিতর্কিত কোনো কথা বলে তারা যদি যান তাহলে মানুষের কাছে তারা দিনকে দিন কলঙ্কিত হবেন, ধিক্কৃত হবেন। নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরি ও বিপণনে শাস্তির বিধান রেখে আইন করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে সকালে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত জাতীয় ওষুধ নীতি 2016 খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, যে কোনো ওষুধ তৈরি, বিক্রি এবং আমদানি করতে হলে নিবন্ধন করতে হবে। এছাড়াও বৈঠকে নজরুল ইনস্টিটিউট, জাতীয় ক্রীড়া পরিষদ আইন এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। 2005 সালে সর্বশেষ জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা হয়। এর মধ্যে 11 বছর পার হয়ে গেছে। তো এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। এর জন্য নতুনভাবে এই ওষুধ নীতি প্রণয়ন করার প্রস্তাব এসেছে, যার সাথে হল নকল, ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুত, বিক্রয় ও বিতরণ রোধ। যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে মজুদ, প্রদর্শন, ওষুধের মোড়ক বা ধারকের উপর নির্দেশিত মেয়াদ পরিবর্তন বা অস্পষ্ট করে বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এটা একটা গাইডলাইন। এখন শাস্তিটা বিধান করবে আইন। 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টার পর উন্মুক্ত স্থানে 31st নাইটের অনুষ্ঠান ও আতশবাজি বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া সারা দেশে মদের বারও বন্ধ থাকবে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক সভা শেষে এসব জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 31st নাইটে কূটনীতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বড়দিনে ঢাকার 62টি চার্চ সহ সারা দেশের সব চার্চে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। লেখক ও মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 19 জানুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু প্রতিবেদন দাখিলের এ নতুন তারিখ ধার্য করেন। আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। গত বছর 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার গাজী আব্দুল মান্নান নারায়ণগঞ্জের কাঁচপুরে মারা গেছে। আজ ভোরে এই রাজাকার কমান্ডার মারা যায় বলে নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী। গত বছরের 3 মে মানবতা বিরোধী অপরাধের মামলায় করিমগঞ্জের 4 রাজাকারের ফাঁসি ও একজনের আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে রাজাকার শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক থাকলেও পলাতক অন্য 4 জন। বাংলাদেশে অনুপ্রবেশের সময় 40 রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। আজ সকালে টেকনাফ সীমান্ত দিয়ে একটি নৌকায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করে নারী ও শিশুসহ 12 রোহিঙ্গা। এ সময় তাদের ফেরত পাঠায় বিজিবি। অন্যদিকে উখিয়া সীমান্ত দিয়ে আরও 28 জনকে ফেরত পাঠানো হয়। এর মধ্যে 6 পুরুষ, 7 নারী ও 15 শিশু ছিল বলে জানায় কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার। এবার সেন্ট্রাল সিকিউরিটিজ সংবাদ বিরতি। ফিরে এসে যা থাকছে, বৈরী আবহাওয়ায় সাইবেরিয়ায় রাশিয়ান বিমান বিধ্বস্ত, নিহত 27, আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এবং সুয়ারেজের জোড়া গোলে লা লিগার পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এলো বার্সেলোনা। এসপানিওলকে হারালো 4-1 গোলে।
সেন্ট্রাল সিকিউরিটিজ সংবাদ বিরতির পর আবারও স্বাগত এশিয়া নিউজ 30-তে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জহিরুল ইসলামের অন্তর্বাস থেকে 42টি সোনার বার আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। রবিবার রাত 11টার দিকে দুবাই থেকে আসা জহিরুলকে গ্রিন চ্যানেলে প্রিভেন্টিভ টিম চ্যালেঞ্জ করে বলে জানায় ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার HM আহসানুল কবির। এ সময় তার দেহ তল্লাশি করলে অন্তর্বাসের ভেতরে পাওয়া যায় সোনার বারগুলো, যার ওজন 4 কেজি 870 গ্রাম, মূল্য 2,40,00,000 টাকা। গৃহবধূ মনি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রাজধানীর চৌধুরীপাড়ায় পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে বিকেলে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগরের আইন বিষয়ক সম্পাদক শামিমা আফরোজ আইরিন, লায়লা খালেদা সহ পরিবারের সদস্যরা। এ সময় বক্তারা নিহত গৃহবধূর স্বামী মাসুদ পারভেজ ও দেবর সোহেল সহ দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। বিয়ের পর থেকে আমার মেয়ের অনেক যন্ত্রণা করতেছে। ওরা 5 বছর হয় বিয়ে হয়েছে আমার মেয়ে। শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই জামাই আমার মেয়েরে কিভাবে মারলো, সব সময় নির্যাতন করতো, সব সময় বলতো যে টাকা পয়সা নিয়ে আসো তোমার বাপের বাড়ি থেকে। আমি অনেক টাকা দিছি, তারপরে ওনাদেরকে পোষাইতে পারি না। আমার মেয়ের জন্য আমি মাসুদের ফাঁসি চাই, ওর ভাই বোন সবাই আমি বিচার চাই। বাণিজ্য সংবাদ। শ্রমিক আন্দোলন পোশাক খাতকে নতুন সংকটে ফেলবে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। গুলশানের লেকশোর হোটেলে বিজিএমইএ এর আয়োজনে তৈরি পোশাক রপ্তানি 50 লক্ষ বিলিয়ন CIAB এর ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। রানা প্লাজার ঘটনার পরে পোশাক কারখানার কর্ম পরিবেশ উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, এই সময়ে শ্রমিক আন্দোলন বায়ারদের জন্য নেতিবাচক বার্তা দেবে। সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হলে 2021 সালের মধ্যে তৈরি পোশাকের রপ্তানি 50 বিলিয়নে নিয়ে যাওয়া সম্ভব। একটি সাজানো বাগান হঠাৎ করে এই শ্রমিক অসন্তোষ হচ্ছে, একটি সাজানো ঘরে হঠাৎ করে অসন্তোষ হচ্ছে, একটি সাজানো ফ্যাক্টরিতে হঠাৎ করে অসন্তোষ হচ্ছে। সুতরাং আমি মনে করি যে কোনো দাবি দাবা আলোচনার মাধ্যমে করা যায়। একটা ফ্যাক্টরি আপগ্রেড করতে কিন্তু 20 কোটি টাকা মতন লাগে ফ্যাক্টরির সাইজ অনুযায়ী। বাট সেখানে যদি এই মরার উপর খাড়ার ঘা করা হয় গ্যাসের বিদ্যুৎ বাড়ানোর জন্য, এটা কিন্তু আপনারা অবৈধ লাইন বন্ধ করেন। এর আগে ন্যূনতম মজুরি বাড়ানো সহ বেশ কয়েকটি দাবিতে টানা 8 দিনের মতো আন্দোলন করছে আশুলিয়ার 10 কারখানার অন্তত 20,000 শ্রমিক। গত 8 দিনের মতো আজও বিক্ষোভ অব্যাহত রেখেছে তারা। তবে এখন পর্যন্ত ভাঙচুর বা বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটেনি। এদিকে শ্রমিক বেরিয়ে যাওয়ায় ডি রোজ, পায়োনিয়ার ওয়াশিং ডিজাইন, পলমল গ্রুপ, আইডিয়াজ, সাফানিট, ডংজিয়ান এনভয় সহ বন্ধ রয়েছে কমপক্ষে 10টি কারখানা।